শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আরজি কল কাণ্ডে আজকে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কি ঘটলো, কতটা এগুলো তদন্তভার। ইতিমধ্যেই সিবিআই এই কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্ত করছেন। সঞ্জয় রায় ছাড়া আর কাউকে সিবিআই কিন্তু এখনো ধরতে পারেনি। অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত কি কোনো সুরাগ পাওয়া গেল না। আমরা শুনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সংযুক্তা সামন্ত মহাশয়। আমরা হতাশ। আমি নিজে, আপনি যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মতামত, আমি এখনো পর্যন্ত প্রচন্ড হতাশ। তার কারণ একজন ব্যতীত বাকিরা কেউই অ্যারেস্ট হলো না। এটা কেন হলো না? এবং দ্বিতীয়ত সিবিআই এতদিন ধরে যে ইনভেস্টিগেশনটা করছে, সেই ইনভেস্টিগেশনে একজনই মাথা ধরা পড়লো, তার দিনের পর দিন ধরে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, দিনের পর দিন ধরে তাকে তদন্ত করা হচ্ছে। তাহলে বাকি নামগুলো তো কিছু উঠে আসবে, কিছু তো তদন্তে সুরাহা হবে। সেখান থেকে আমরা কেন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না? উই ক্যানট সি এনি প্রোগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন। মেবি ইনভেস্টিগেশন ইজ প্রোগ্রেসিং। আমার হয়তো কথাটা বলা উচিত নয় যে না, উই ক্যানট সি প্রোগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন, বাট স্টিল আমি একজন নারী হিসাবে, একজন ভারতীয় হিসাবে, সবার মতনই আপনার আমার মতন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবছি এটা কেন হচ্ছে এখনো পর্যন্ত। এবং দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট বারবার এটাই প্রশ্ন করছেন, আজকেও এখনো পর্যন্ত আমাদের মামলা শুনানি চলছে, এখনো পর্যন্ত হিয়ারিংটা হচ্ছে, হবে এখনো। তো হিয়ারিং এর গতিবিধি থেকে আমরা যেটা বুঝতে পারছি, মানে উনি বারবার এটাই জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনারা তদন্তটা করলেন কি করে, মানে পোস্টমর্টেম যেটা ময়না তদন্ত বডির, সেটা বিফোর এনি রেজিস্ট্রেশন অফ এনি এফআইআর। দেয়ার ওয়াজ নো রেজিস্ট্রেশন অফ এনি এফআইআর, দেয়ার ওয়াজ নো এফআইআর registered before. First of all, when a case of this kind of case happens, then first a case to be registered first, where there was no case registered, and police all of a sudden registered a UD case, unnatural death case, and before even registration of that particular case, the body had been postmortem and it had been buried. Then how? শরীরটা যখন সৎকার করা হলো, মানে মৃতদেহটা, আমার বলতেও খারাপ লাগছে এইভাবে আমাকে বলতে হচ্ছে, তবু মানে যেহেতু বুঝতেই পারছেন আমরা আইনের ছাত্রী, বা আমাকে এভাবে যেটা ফ্যাক্ট সেটা আমাকে সামনে আনতেই হবে। তো মৃতদেহ যেটা সৎকার হলো, তো সেই সৎকারটা কেন দ্বিতীয়বার হলো না? কেন বডিটা পুড়িয়ে দেওয়ার এতটা তাড়া ছিল? যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মে প্রথমে বডিটাকে, আপনাদের মানে মুসলিমদের যেরকম কবর দেওয়া হয়, আমাদের যেহেতু কবরের সিস্টেম নেই, তাহলে ওয়েট করা উচিত ছিল। যদি এখানে ভিকটিম একজন মুসলিম হতেন তাহলে আমরা কিছু বেনিফিট পেতাম। এই ক্ষেত্রে এই চালাকিটা ওনারা করতে পারতেন না, যে বডিটাকে পুড়িয়ে দিয়ে তাড়াতাড়ি লোপাট করে দেওয়া। তো এইভাবে মানে যে কাণ্ডগুলো তৃণমূল সরকার করে যাচ্ছে, এটা একজন আমরা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে আশা করি? আমরা কি আশা করি? আমিও যেখানে, আজকে গোটা রাজ্যবাসী, গোটা নারী সম্প্রদায় আমরা সেখানে। আর আমাদের এই লড়াইটা কিন্তু কোনো রকম মানে পলিটিক্সের লড়াই নয়, এবং নারী পুরুষের লড়াই নয়, এবং কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে সম্পূর্ণরূপে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এবং মানুষ হয়ে অমানুষদের বিরুদ্ধে আমাদের লড়াই। এটাই কিন্তু আমাদের লড়াই। আমাদের লড়াই কিন্তু কোনো অর্থে মানে এই আজকের দিনে দাঁড়িয়ে এই মতাদর্শটাই বলবো আমি, এটা পুরোপুরি সামাজিক একটা ব্যাধি। আমাদের সামাজিক স্তরে এই আজকে লড়াইটা। সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্নই করছেন যে, এবং যিনি দাঁড়িয়েছিলেন আর কি, মানে কপিল সিব্বল, আমি কি আর বলবো, তাকে মাননীয় বলেই আমাকে সম্বোধন করতে হচ্ছে, কিন্তু সম্মানটা আসে আমাদের অন্তর থেকে। তার জন্য সেই সম্মানটা আমি আর সত্যি রাখতে পারছি না একজন মানে এই ফেলো আইনজীবী হিসাবে। তার কারণ উনি হাসছেন। উনি যখন হিয়ারিং হচ্ছে সেই সময় কপিল সিব্বল হাসছেন, হেসে হেসে উনি যখন সাবমিট করছেন, তখন আমাদের মানে এসজি বলছেন যে আপনি এইরকম একটা সিরিয়াস ঘটনায় আপনি হাসছেন কিভাবে, আপনার কিভাবে হাসি পাচ্ছে। এবং বারবার উনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে কিভাবে ওনার এই জায়গায় এইরকম একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে, এখানে কেউ পকেট ভরানোর চেষ্টা করছে, এটাকে উনি ডিফেন্ড করছেন। এবং উনি বারবার বলছেন মেয়ের বাবা মা কোনো কেস করেনি। উনি বলছেন মানে উনি প্রসিকিউশনের যে ল্যাপসগুলো সেইগুলো তুলে ধরছেন। তা মেয়ের বাবা মা যে কেস করেননি, তা মেয়ের বাবা মাকে দিয়ে তো কেসটা করানো হতো। বারবার তো এটাই উঠে আসছে যে মেয়ের বাবা মা 3-4 ঘন্টা ধরে, বা বেবি মোর দ্যান দ্যাট টাইম, দে কুডন্ট সি দ্য ডেড বডি, আই মিন দেয়ার ডটার। মানে তারা বারবার চেষ্টা করেছে তাদের মেয়েকে দেখার, কিন্তু তাদেরকে দেখতে দেওয়া হয়নি। এবং কোন রকম কেস রেজিস্ট্রেশনের আগেই মানে বডিটি পোস্টমর্টেম হয়ে গেল।
তাহলে কোনো রকম কেস রেজিস্ট্রেশনের আগে একটা বডি পোস্টমর্টেম হয়ে গেল, এটা কিভাবে আইনত প্রযোজ্য? আপনারাই বলুন। এটা একটা 5 বছরের বাচ্চা ছেলেও বলে দেবে যে এটা তো হতে পারে না, এটা তো কমপ্লিটলি বেআইনি। তো বেআইনি জিনিসগুলো কেন তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে? এই জন্যই বলছি তৃণমূল সরকার, কারণ পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী, এবং এই জন্যই বলা হচ্ছে তৃণমূল সরকার, কারণ এই যে সন্দীপ ঘোষ থেকে শুরু করে যিনি দেখা যাচ্ছেন একটি ডাক্তারের বোধহয় এবিপি আনন্দে কোনো সম্মান বা রত্ন পেয়েছিলেন, তাহলে আমরা কি এই ধরনের লোকগুলোকে রত্ন হিসেবে প্রতিষ্ঠা করেছি এই সরকারের আমলে? মানে এটা আমার প্রশ্ন, যে এটা আপনারা মানে আপনারা ঠিক করুন সেটা। আমি জাস্ট প্রশ্নগুলো তুলছি, আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি না, যে বা স্টেটমেন্ট দিচ্ছি না যে না দিস হ্যাজ হ্যাপেন্ড। নো, আই এম জাস্ট টেলিং ইউ দ্যাট ইউ পিপল ডিসাইড। আপনারা এগিয়ে এসে আপনারা বিচার করুন এটা কি হচ্ছে, এবং এই জায়গায় কোনো রকম রাজনৈতিক রং এই মুহূর্তে আনবেন না, কারণ আমাদের ভারতবাসী এবং জনমত নির্বিশেষে আমরা সবাই প্রচন্ড ক্ষেপে আছি এই মেয়েটির বিচার, এবং সবাই কোনো না কোনোভাবে অপ্রেসড এই সরকারের দ্বারা। তাই আমরা বিচারটা চাইছি, কোনো রকম রাজনৈতিক রং এই মুহূর্তে আমরা আনতে চাইছি না, এবং এই জিনিসটি রাজনীতির কিন্তু ঊর্ধ্বে। আক্তার আলী তিনি কলকাতা হাইকোর্টে এসেছিল আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী ছিল যে আমাকে যে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিল। অবশ্যই ঠিকই বলছেন আপনি যে কথাটি বলছেন, কারণ ওনাকে প্রথমত কেন দেনান্দেন শোকজ করা হলো না? উনি নিজে একটা চালাকি করে পদত্যাগ দিয়ে দিলেন, এবং ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা যেটা শোনা যাচ্ছে তার মধ্যে নাকি ওনাকে আরো একটু উঁচু পদে পোস্টিং দিয়ে দেওয়া হলো, এবং ওনার জায়গায় আরেকজনকে বসানো হলো। সেটা কেন তদন্ত হলো না? তদন্তের জায়গা কেন ভাঙা হলো? আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, বারবার বলেছি যে এই যে তদন্তের প্রসেসগুলো এগুলো কি হচ্ছে। আর আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নিজেরা চাইছি, আমরা বিচার চাইছি। আমরা কোনোভাবে কোনো কোর্টের ওপর এইভাবে ভরসা রাখার জায়গাতে আমরা নেই, কারণ আমরা ইমোশনালি প্রচন্ড ভাবে খারাপ জায়গায় আমরা রান করছি। আমরা কতদিন ধরে আমরা এই যে দিনের পর দিন ধরে প্রোটেস্ট, আমাদের দিনের পর দিন ধরে আমাদের যে লড়াই, প্রতিদিন এই যে আমাদের গতকাল পর্যন্ত বা আমাদের ক্যালকাটা হাইকোর্টে ধরুন যে জনস্বার্থ মামলাটি ছিল আমাদের অনারেবল জাস্টিস শিবানন্দ স্যারের ঘরে, তো সেখানে পর্যন্ত আমরা লড়ছি। উনি টাইম দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট দেখছে, কিন্তু কতদিন আর এরকম ভাবে চলবে? আমরা অপরাধীদের কবে আমরা নিয়ে আসতে পারবো, কবে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো? সন্দীপ ঘোষ তো এই ক্ষেত্রে পুরোপুরি ভাবেই যুক্ত ছিলেন, এবং বারবার উনি হাইকোর্টেও আবেদন করেছেন যে ওনাকে নিয়ে যেতে কোনো ভিডিও মানে সাংবাদিকরা না করে, মানে কোনো সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা, এবং সেটা কিন্তু রিজেক্ট হয়েছে কোর্টে। সেটা কিন্তু দ্যাট হ্যাড বিন অলরেডি রিজেক্টেড বাই দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট টুডে অনলি। মানে একটু আগের আমি আপনাদেরকে নিউজ বলছি, বা সুপ্রিম কোর্টের নিউজটা যেহেতু এখনো পর্যন্ত অর্ডারটা আসেনি, সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, অর্ডারটা এলে বলা যাবে ডিটেলসে। তো এইভাবে আমরা এইটাই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবো যে আপনি কাজে ফিরে যেতে বলছেন ডাক্তারদের। ডাক্তাররা কিন্তু বারবার এগিয়ে আসছে, বলছে যে আমাদের আপনারা যে সিকিউরিটি দিচ্ছেন বলছেন সেন্ট্রাল সিকিউরিটি, দ্যাট ইজ গুড, বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকিউজড, হোয়াট অ্যাবাউট দ্য কালপ্রিটস? Why are the culprits? Why the culprits are not being arrested till date? কেন তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না? এটা কার মদত আছে? কে তাদেরকে ব্যাকিং দিচ্ছে যার জন্য হচ্ছে না? এটা কি সম্ভব বলুন তো? এইরকম একটা মানে নৃশংস ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত আর একজনও অ্যারেস্ট হলো না। হ্যাঁ, সেটা তো রাজ্য পুলিশ তদন্ত করলেই আপনি প্রশ্ন তুলতে পারতেন, কিন্তু এই কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত হচ্ছে, তাহলে তো রাজ্যের মধ্যে আপনি এমন তুলতে পারছেন না। সিবিআই তাহলে কি ব্যর্থ? সিবিআই কে আমি পুরোপুরি ভাবে সফল মনেও করছি না, আবার ব্যর্থও না। আমি এখন অব্দি ভরসা আমাদেরকে রাখতে হচ্ছে বাধ্য হয়ে, যেহেতু বুঝতেই পারছেন কনস্টিটিউশনের অর্গান হিসাবে এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাকে তো ভরসা রাখতেই হবে কোথাও গিয়ে যে নিশ্চয়ই উনি অ্যারেস্ট করবেন। আমি সিবিআই কে এটাই বলবো যে আপনি কোনো রকম ভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে, কারোর দ্বারা প্ররোচিত না হয়ে আপনি সঠিক পদে তদন্তটাকে এগিয়ে নিয়ে যান এবং দোষীদেরকে সাব্যস্ত করুন। আপনাদের তো এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, আপনারা তো সরকারি চাকুরে, হয়তো আপনাদের বাধ্যবাধকতা আছে কি আছে সেটা আমি না বুঝতে পারছি না, কিন্তু আপনারা যেহেতু দেখুন মেন সমস্যাটা হয়ে যাচ্ছে, যেহেতু বডিটা পুড়িয়ে দিয়েছে, সমস্ত পোস্টমর্টেমের যে রিপোর্টগুলো সেগুলোতে কিছু পাওয়া যায়নি, সমস্ত উইটনেসগুলোকে ট্যাম্পার করে দিয়েছে, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিয়েছে। সিবিআই তাই জন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে ধরার চেষ্টা করছে, মানে সিবিআই এর হাতে প্রপার সেই প্রমাণটা দেওয়ার জন্য ওরা নষ্ট করে দিয়েছে। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম, যেটা আমি আইনজীবী হিসাবে বুঝছি। কিন্তু আমি এটাই বারবার চাই আমরা, এবং আমার কথা না, এটা আমার জায়গায় আপনি এখানে 100টা মেয়ে নিয়ে আসুন, তাদের প্রতিটা লোকের এটাই কথা, দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না, দোষীরা কেন আজ পর্যন্ত তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের ভারতবর্ষে বর্তমান যে জুডিশিয়াল ব্যবস্থা আছে ব্রিটিশ আমল থেকে চলে আসছে, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া হয়েছে,
মেকিং ইন্ডিয়া হয়েছে, আরো অপরাধের মানে কায়দা কৌশল অনেক বেড়েছে। আইন কিন্তু সেই ব্রিটিশ আমলে রয়েছে। সেই আইন যদি ডিজিটাল না হয়, পরিবর্তন যদি না হয়, মানুষ আসবে, হতাশ হয়ে বাড়ি যাবে, তো বিচার পাবে। ঠিক ঠিক, আমি সহমত ভাই আপনার সাথে এই প্রশ্নে। তার কারণ হচ্ছে, প্রথম আমরা যে লর্ডশিপ কথাটা বলি, এখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অনেকেই বলেছেন, মানে যারা যারা চিফ জাস্টিস আছেন বা ছিলেন, যে আমাদের লর্ডশিপ কথাটা তুলে দেওয়া উচিত। লর্ডশিপ মানে হচ্ছে ভগবান, ঈশ্বর, আল্লাহ, আমরা যাদেরকে বলি একটা অলমাইটি পাওয়ার, তো সেটা আসলেই কোনো মানুষ হয় না, হতে পারে না। কারণ রক্ত মাংসের মানুষ, মেড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, সো দে আর প্রন টু মিস্টেক, মানে তাদের মধ্যে ভুল হবেই, ভুল ত্রুটি হবেই। প্রথম এই যে লর্ডশিপ কথাটার মাধ্যমে আমরা যে তাদের কাছে সবসময় মাথা নামিয়ে এই জায়গাটা বলছি, আমার মনে হয় এই জিনিসটা ব্রিটিশ রুল চলছে, ব্রিটিশ রুলটা চেঞ্জ করা উচিত। আমরা সেটার জন্য এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় মানুষ মানুষের পাশে থাকা দরকার, সংবিধানের জন্য, মানুষের স্বার্থে, ভারতবাসী জনগণের স্বার্থে কিন্তু আজকে জজ সাহেবরা বসে আছেন আমাদেরকে বিচার দেওয়ার জন্য। তাই তারা আমাদেরই পার্ট, তাদেরকে আলাদা করে লর্ডশিপ বা ব্রিটিশ রুল, এই জায়গাটার অবসান হওয়া দরকার এবং আমাদের বিচারটা পাওয়া দরকার, এটাই।